অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখনকার ভিডিওতে কথা বলবো। সেটি হচ্ছে তুরস্ক রাশিয়ার কাছ থেকে যে S-400 কিনেছিল সেটা বিক্রি করে দেবে। কেন বিক্রি করবে, কারা কিনবে এবং রাশিয়া এ ব্যাপারে কি ভাবছে, কি বলবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখানে সেটি হচ্ছে এই কথা শোনার পরে প্রথমেই প্রশ্ন আসবে কেন বিক্রি করে দেবে। এই কেন বিক্রি করে দেবে তার একটু জবাব দিয়ে ভিডিওর বাকি কথা বলবো। আমেরিকার কাছ থেকে তুরস্ক F-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছিল এবং 6টি বিমানের জন্য অর্থ পরিশোধ করেছিল। আমেরিকার কাছে $140 কোটি দিয়েছিল তুরস্ক। এটা অনেক আগের কথা, কিন্তু সেই যুদ্ধ বিমান আমেরিকা তুরস্ককে দেয়নি, কারণ রাশিয়ার কাছ থেকে তুরস্ক S-400 কিনেছিল। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে আমেরিকার সামনে সবসময় বিরোধিতা করে এসেছে, কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, তুরস্ককে এই যুদ্ধ বিমান দেয়া হবে। তুরস্ককে এখানে শর্ত একটা পূরণ করতে হবে। কি সেই শর্ত? সেই শর্ত হচ্ছে রাশিয়ার কাছ থেকে যে S-400 তুরস্ক কিনেছিল সেই S-400 অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিতে হবে বা হস্তান্তর করতে হবে। মূল শর্ত এটা। এর মানে হচ্ছে একদম সহজ কথায়, আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান পাওয়ার জন্য তুরস্ককে এখন রাশিয়ার কাছ থেকে কেনা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে দিতে হচ্ছে। এই জায়গায় প্রশ্ন আসছে, তুরস্ক এখানে আমেরিকার কোনো পাতানো ফাঁদে পা দিল কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর চালের কাছে তুরস্ক হেরে যাচ্ছে কিনা। অর্থাৎ F-35 যুদ্ধ বিমানের ব্যাপারে তুরস্ক এবং নেতানিয়াহুর ভেতরে একটা যুদ্ধ ছিল। নেতানিয়াহু সবসময় বলেছিল তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেয়া যাবে না, আর তুরস্ক আমেরিকার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমেরিকা দিতেও চেয়েছিল। তুরস্ক $140 কোটি অলরেডি বিনিয়োগও করেছে, কিন্তু একটা বিমানও পায়নি এখনো পর্যন্ত। এখন নতুন এই লড়াইয়ে এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান, তিনি কি জিতে যাচ্ছেন, নাকি আমেরিকার ফাঁদে পা দিয়ে তিনি চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পথ তিনি পরিষ্কার করছেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর, সেন্সিটিভ এই বিষয়টি নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। একই সাথে আর একটা প্রশ্ন রেখে মূল আলোচনায় চলে যাব। রাশিয়া এই বিষয়টিকে কিভাবে দেখছে? রাশিয়া কি তুরস্কের উপর ক্ষুব্ধ হয়েছে, নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? দর্শক, এই প্রশ্ন রেখেই আমরা চলুন মূল আলোচনায় এগিয়ে যাই। অনেক পথ পাড়ি দিতে হবে আজকের এই আলোচনায়। আলোচনা যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে 2000 সালের শেষ দিকে তুরস্ক প্রথম মার্কিন F-35 যুদ্ধ বিমান প্রকল্পে যুক্ত হয়। সেই সময় আমেরিকার সাথে তুরস্কের কথাবার্তা হয় এবং 2007 সালে চুক্তি সই হয়। তুরস্ক $140 কোটি জমা দেয় মার্কিন তহবিলে, মার্কিন কোম্পানির কাছে। লকহিড মার্টিন কোম্পানি এই F-35 যুদ্ধ বিমান তৈরি করে। আমেরিকার সরকারের সাথে তুরস্কের চুক্তি হয়, $140 কোটি জমা দেয়। প্রথমে 6টি বিমানের অর্থ পরিশোধ করে পুরোপুরি, এবং তুরস্কের সাথে আমেরিকার চুক্তি হয় 100টি F-35 যুদ্ধ বিমান পাবে তুরস্ক। এই রজব তাইব এরদোগান তখন প্রধানমন্ত্রী, তখন এই চুক্তি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুরস্ক কিন্তু নেটো জোটের খুব গুরুত্বপূর্ণ সদস্য, একমাত্র মুসলিম সদস্য, এবং আমেরিকার পরেই নেটো জোটের সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে তুরস্কের। তার মানে তুর্কি বাহিনী অনেক বড় বাহিনী এবং খুব গুরুত্বপূর্ণ শক্তি। আর নেটো জোটের
দক্ষিণ পূর্বাঞ্চলে তুরস্কের অবস্থান হওয়ার কারণে এই দিকটার মূল শক্তি কিন্তু নেটো জোটে তুরস্ক, ফলে খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি। এত কিছুর পরেও তুরস্ক আজ পর্যন্ত একটি F-35 যুদ্ধ বিমানও পায়নি। অথচ ইসরায়েল আমেরিকার কাছ থেকে 70টি F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। কেনার চুক্তি বা পাওয়ার চুক্তি বা যাই হোক না কেন, আমেরিকার হাতে যেটা থাকবে সেটা ইসরায়েলের হাতে থাকবে, এটা হলো মূল কথা। তা সে টাকা দিয়ে হোক আর সেটা দান করে হোক, অথবা যদি আমেরিকা মনে করে যে এটা ইসরায়েলে থাকা মানে আমার কাছেই থাকা, যেভাবেই হোক, সেই ইসরায়েলের হাতে কিন্তু অনেক আগেই 40টির বেশি F-35 যুদ্ধ বিমান পৌঁছে গেছে এবং তা দফায় দফায় সিরিয়ার উপর, লেবাননের উপর, ইরাকের উপর, ইয়েমেনের উপর, ইরানের উপর ব্যবহার করা হয়েছে দফায় দফায়। বাট তুরস্ক আজ পর্যন্ত F-35 টিকিটাও ছুঁয়ে দেখতে পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাকে বহুবার তার সামনে মূলা ঝুলিয়ে রেখেছে, তাকে কলা দেখিয়েছে, বাট তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে সদস্য হিসেবে গ্রহণ করেনি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান সম্ভবত ভুলে যান তিনি একটি মুসলিম দেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে। তাকে ওরা গ্রহণ করবে না, তিনি এটা বুঝতেই চান না। তিনি কি করে ঘুরে ফিরে বারবার ওদের দ্বারস্থ হন, তাদের কাছ থেকেই ভালোবাসা পাওয়ার ভীষণ ভীষণ প্রত্যাশা করেন, কিন্তু তিনি কখনো সেই ভালোবাসা পাবেন না। বারবার প্রত্যাখ্যাত হবেন, বারবার তিনি আঘাত পাবেন। ভালোবাসাটা ইসরায়েলের থলিতে গিয়ে জমা হবে নেটো জোটের, ইউরোপীয় ইউনিয়নের এবং আমেরিকার। এরদোগান ভুলে যান তিনি একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন প্রেসিডেন্ট। যা হোক, তুরস্ক ভীষণ ইলিউশনে ছিল, যেটাকে মতিভ্রম বলা যায় বা তন্দ্রাজাল বলা যায় বা মোহাচ্ছন্ন বলা যায়। তিনি আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান কেনার জন্য টাকা জমা দিয়েছেন এবং তিনি পাবেন। নানান কথায়, নানান ছলাকলায় দীর্ঘদিন ঘোরাতে 2017 সালে এসে যখন সিরিয়া ইস্যুতে ভীষণ টালমাটাল অবস্থা, সিরিয়া ইস্যুতে তিনি অত্যন্ত নেগেটিভ একটা রোল প্লে করেছেন। যাই হোক, টালমাটাল অবস্থা, তিনি তখন ঘোষণা দিলেন রাশিয়ার কাছ থেকে তিনি S-400 কিনবেন। তার আগে কিন্তু রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন এই রজব তাইয়িপ এরদোগান, অর্থাৎ তার দেশের সেনাবাহিনী। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ঘোষণা দিয়ে তিনি রাশিয়ার কাছে কিছুটা হলেও তখন আবার ঘনিষ্ঠ হতে পারলেন, কিন্তু তাতে আমেরিকা আরও বেশি ক্ষেপে গেল। খেপে গিয়ে তুরস্কের উপরে একেবারে নিষেধাজ্ঞা দিয়ে ফেলল। তুরস্ক নেটো জোটের সদস্য, অথচ তার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল। সেই নিষেধাজ্ঞাকে তুরস্কের কারণেই প্রথম এই আইনটা করা হলো। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে S-400 কিনবে বা S-500 কিনবে, তাদের উপর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ হয়ে যাবে। আমেরিকার কোনো অস্ত্র সেই সমস্ত দেশ আর পাবে না। CAATAS এরকম একটা মনে হয় আইন। এই আইনটা পাশ হওয়ার পরে তুরস্কের উপরে এখন আমেরিকার নিষেধাজ্ঞা এখনও আছে। সেই নিষেধাজ্ঞা 3-4 দিন আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলন হয়েছে। সেই শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছেন। সেখানে রজব তাইয়িপ এরদোগানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একান্ত বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর সেখানে ডোনাল্ড ট্রাম্প রজব তাইয়িপ এরদোগানকে টোপ দিয়েছেন অথবা পরামর্শ দিয়েছেন, যে যেভাবে দেখতে চান, যে
আপনি যদি এই S-400 আপনার হাতে রাখেন তাহলে তো আপনি নেটো সদস্য দেশ। আমি কি করে কংগ্রেসে বলি, ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি কি করে কংগ্রেসকে বলি যে তুরস্কের হাতে যে S-400 আছে এটা নেটো জোটের জন্য কোনো সমস্যা না, আমেরিকান অস্ত্র প্রযুক্তি বা F-35 কোনো কিছুর জন্য সমস্যা না, এই কথা আমি কিভাবে বলবো? সেক্ষেত্রে আপনি এই S-400টা অন্য কারো কাছে দিয়ে দেন, বিক্রি করে দেন বা হস্তান্তর করেন। তাহলে আমি কংগ্রেসকে বলতে পারবো যে তুরস্কের হাতে S-400 নেই, এখন আমরা F-35 দিতে পারি এবং আমরা তো এত এত ডলার পাবো। এই টোপ বলেন আর এই পরামর্শ বলেন, যাই বলেন, তুরস্ক গিলেছে। রজব তাইয়েব এরদোগান বা রিসেপ তাইয়েব এরদোয়ান যাই বলেন, তিনি এই মতামত, এই পরামর্শ, এই টোপ যাই বলেন গিলেছে, তিনি ধরেছেন, গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এখন ঘোষণা এসছে তুরস্কের ডেইলি হুরিয়াত, এটা তুরস্কের খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। এই পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে আজকেই যে S-400 তুরস্ক সম্ভবত বেচে দেবে কার কাছে? মধ্যপ্রাচ্যের দেশ কাতার অথবা সংযুক্ত আরব আমিরাতের কাছে, এখনো শিওর হয়নি। এখানে আমি একটু বলে রাখি, কাতারের সাথে তুরস্কের কিন্তু অনেক বেশি দহরম মহরম সম্পর্ক। কাতারে তুরস্কের সেনা মোতায়েন করা আছে, একটা সামরিক ঘাঁটি আছে তুরস্কের। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু তুরস্কের সম্পর্ক আগেই অনেক খারাপ ছিল, ভালো ছিল না সম্পর্ক। সেই জায়গায় ইদানিং একটু সম্পর্ক ভালো হয়েছে, কিন্তু কাতারের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক তুরস্কের সাথে সংযুক্ত আরব আমিরাতের নেই। এই জায়গা থেকে আমি ধারণা করি যে হয়তোবা কাতারকে দিতে পারে যদি এই বেচা বিক্রি বা হস্তান্তরের প্রশ্ন সত্যি সত্যি আসেই। রাশিয়া কি বলছে এখানে? রাশিয়া বলছে যে তুরস্ক এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কারোর কাছে বিক্রি বা হস্তান্তর করতে যাচ্ছে কিনা বিষয়টি নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। এই কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র, হোয়াইট হাউসের মুখপাত্র যেমন, তেমনি ক্রেমলিনের মুখপাত্র, প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়ের যে প্রধান মুখপাত্র তিনি হচ্ছেন দিমিত্রি পেসকভ। দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, তুরস্কের সাথে যোগাযোগ রাখছি, যোগাযোগ অব্যাহত থাকবে এবং বিষয়টি আমাদের জন্য খুবই স্পর্শকাতর। কেন স্পর্শকাতর এই সমস্ত আলোচনা আমি পরে আসছি। এপাশে ইসরায়েলের সাথে তুরস্কের কি হলো এবং আমেরিকা কেন টোপ দিল আমি বলছি, এই প্রসঙ্গটা একটু আলোচনা করে আসেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায়, প্রায় 30 বছর ধরে তিনি ক্ষমতায় আসা যাওয়ার উপরেই আছেন। সামান্য সময় ক্ষমতার বাইরে থাকলেও বেশিরভাগ সময় তিনি এই 30 বছরের ভেতরে ইসরায়েলের ক্ষমতায় ছিলেন এবং তিনি একচেটিয়া প্রধানমন্ত্রী বলা যায়। এর মূল কারণ হলো যে ইসরায়েল যে কিসিমের রাষ্ট্র, সেই কিসিমের রাষ্ট্রের জন্য যে ধরনের পলিসি দরকার নেতানিয়াহু সেটা খুব ভালো পারে, যা করছে বর্তমানে। আপনারা তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এই নেতানিয়াহু আমেরিকার কাছে শুরু থেকেই বলে এসেছে যে না, তুরস্ককে এই বিমান দেওয়া যাবে না। কিন্তু ভেতরে ভেতরে আমেরিকা এই কথা শুনলেও টাকা কিন্তু ঠিকই নিয়েছে, $140 কোটি, $1.4 বিলিয়ন, এবং তুরস্কের সাথে চুক্তিও করেছে, বাট তুরস্ককে এই বিমান দেয়নি। অথচ তারপরে ইসরায়েল আমেরিকার কাছে ডিমান্ড করেছে এবং ইসরায়েল সে বিমান পেয়েছে এবং ব্যবহারও করছে, এমনকি তুরস্কের উপর হামলা চালানোর ব্যাপারে হুমকিও দেয়। এখন প্রশ্ন আসছে, এই যে F-35 যুদ্ধ বিমান নিয়ে এরদোগান এবং নেতানিয়াহুর ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় কে হারলো কে জিতলো এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আসছে। কেন আসছে? আসছে এই কারণে যে নেতানিয়াহু বলেছে যে এই বিমান আমেরিকা তুরস্ককে দিতে পারবে না, আর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন যে আমি নেটো সদস্য, আমেরিকা নেটো সদস্য দেশ, আমি তাকে টাকা দিয়েছি, আমি বিমান পাবো। বাট মাঝখান থেকে তুরস্ক কিন্তু বিমান পায়নি তো বটে, কায়দা কৌশলে তার উপর আবার নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এরপরে এখন যখন তুরস্কে নেটো জোটের সম্মেলন হলো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু
তুরস্কের প্রেসিডেন্টকে এরদোগানকে খুব প্রশংসা করেছেন, খুব ভালো মানুষ, আমার অত্যন্ত অনুগত একটা দেশ, আমেরিকার খুব অনুগত দেশ, বিশ্বস্ত দেশ, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত প্রশংসা করে তিনি এরদোগানকে টোপ দিয়েছেন যে তোমার হাতে S-400 থাকলে তো আমি দিতে পারবো না, এটা বিক্রি করে দাও। তার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এরদোগানের আমসালা দুটোই যাবে। কেন আমসালা দুটোই যাবে? এই S-400 বিক্রি করার পরে নেটো জোটের অন্যতম একটা প্রধান সদস্য দেশ তুরস্ককে কিন্তু রাশিয়ার অস্ত্র থেকে মুক্ত করলো আমেরিকা, খেয়াল করুন। দুই হচ্ছে, এরপরে ইসরায়েলের চাপের কারণে বা কংগ্রেসের আপত্তির মুখে ডোনাল্ড ট্রাম্প বলবে আমি তো তোমাকে দিতে পারছি না, এটা কংগ্রেসের আপত্তি আছে, নানান সমস্যা, এই সেই করতে 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 ওই তাইরেনাডে গাইতে গাইতে সে পগার পার। আমার কাছে মনে হচ্ছে নেতানিয়াহুর চাপে ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে একটা ফাঁদে ফেলে তুরস্কের কাছ থেকে S-400 কেড়ে নিয়ে অন্য কারোর কাছে দিয়ে তাকে নিরস্ত্র করে, তাকে F-35 যুদ্ধ বিমান না দিয়ে আরও দিন দরিদ্রহীন অবস্থায় ফেলে দেবে। এই একটা কূট চাল এখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। জানি না তুরস্ক কী ভাববে, কী বলবে, কী করবে, তারা তাদের পলিসি বলছে, তারা জানে। বাট তাকে মনে রাখতে হবে যে F-35 যুদ্ধ বিমান তাকে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় আপত্তি ইসরায়েলের কথার বাইরে আমেরিকার কোনো কিছু করার ক্ষমতা আছে কিনা সেটা এরদোগানের ভাবা দরকার। এরদোগানের এটার শিক্ষা থাকা দরকার যে নেতানিয়াহুর বা ইসরায়েলি লবির চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ পর্যন্ত করেছে। শত শত কোটি ডলার খরচ, আমেরিকান সেনাদের জীবন বিপন্ন, আমেরিকান ঘাঁটিগুলো সব তাসের ঘরের মতো উড়ে গেল ইরানের হামলায়। তবুও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি চাপের কারণে। সেই জায়গায় নেতানিয়াহু বা ইসরায়েলের চাপ বা ইসরায়েলি লবির চাপ উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প এরদোগানকে F-35 বিমান দেবেন আমি বিশ্বাস করি না। এখানে তুরস্ক ডস খেতে যাচ্ছে বলে মনে হয়। হয়তো তুরস্কের কাছে আরও কিছু টাকা ডিমান্ড করবে যে তুমি আরও কিছু টাকা দাও, বিমান তো দেব, আরও কিছু টাকা দাও। হয়তো তুরস্ক তাও দেবে বিমান পাওয়ার আশায়, কিন্তু তিনি বিমান আদৌ কোনোদিন পাবেন কিনা আমার ভীষণ ভীষণ সন্দেহ আছে। যা হোক, রাশিয়া কি করবে? রাশিয়া যা করবে, রাশিয়া আলটিমেটলি ক্ষুব্ধ হবে যে তুমি আমার কাছ থেকে S-400 কিনেছো। S-400 কিন্তু সবাইকে দেয়নি, ভারতকে দিয়েছে, চীনকে দিয়েছে, তুরস্ককে দিয়েছে, আর রাশিয়ার কাছে আছে, আর কারোর কাছে S-400 দেয়নি। সেই S-400 এত সেন্সিটিভ একটা প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই S-400 যদি এখন তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 বিমান পাওয়ার আশায় বা লোভে অন্য কোনো দেশের কাছে দিয়ে দেয়, যার কাছে দিলে এই S-400 নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ব্যাপার হয়ে যাবে, বা এই প্রযুক্তি আমেরিকার কাছে চলে যাবে না, তার নিশ্চয়তা থাকবে না, তাহলে রাশিয়া কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হলে কি হবে? ক্ষুব্ধ হলে যে রাশিয়া তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে তা কিন্তু না। তুরস্কের সাথে রাশিয়া সম্পর্ক ছিন্ন করতে পারবে না কয়েকটা কারণে। একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার একটা বড় ক্রেতা, তেল গ্যাসের বড় ক্রেতা হচ্ছে তুরস্ক। আবার তুরস্কে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সেটা বানিয়ে দিচ্ছে রাশিয়া। এটা 20 বিলিয়ন অর্থাৎ $2000 কোটি প্রজেক্ট। আবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যে নৌবহর আছে, তার যে ঘাঁটি আছে সেভাস্তোপোলে, এই সেভাস্তোপোল বা এই নৌঘাঁটি থেকে যুদ্ধ জাহাজ নিয়ে বা রাশিয়ার কোনো জাহাজ যদি এশিয়া, আমেরিকায়, আফ্রিকায় আসতে হয়, তাহলে তুরস্কের বসফরাস প্রণালী পার হয়ে, দারদানেলিস প্রণালী পার হয়ে, এজিয়ান সাগর পার হয়ে, ভূমধ্য সাগর দিয়ে আটলান্টিকে যাওয়া এবং আফ্রিকা এই সমস্ত জায়গায় আসা, অথবা সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগর দিয়ে, এডেন উপসাগর দিয়ে আরব সাগর বা ভারত মহাসাগর আসা, বা মধ্যপ্রাচ্যে আসা আপনার
হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে আসা, অর্থাৎ তুরস্কের এই বসফরাস প্রণালী পার হতে হবে রাশিয়াকে যদি বাইরের জগতে আসতে হয় কৃষ্ণ সাগর থেকে। এই বসফরাস প্রণালী কিন্তু তুরস্ক নিয়ন্ত্রণ করে 1936 সালের একটি চুক্তি অনুযায়ী। সুইজারল্যান্ডের মন্ট্রিক্স শহরে এই মন্ট্রিক্স কনভেনশনের মাধ্যমে এই বসফরাস প্রণালী, যদিও আন্তর্জাতিক প্রণালী, এই প্রণালী নিয়ন্ত্রণের ভার তুরস্কের হাতে দেয়া হয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এই আইন সবাই মেনে চলে। রাশিয়ার যুদ্ধজাহাজ বা অন্য কোনো দেশের যুদ্ধজাহাজ যদি বসফরাস প্রণালী পার হয়ে কৃষ্ণ সাগরে যেতে হয় অথবা কৃষ্ণ সাগর থেকে এই ভূমধ্যসাগর আটলান্টিকের দিকে আসতে হয়, তাহলে এই বসফরাস প্রণালী পার হতে হবে এবং তুরস্কের অনুমতি লাগবে। খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে তুরস্ককে খুব বেশি চটাতে পারবে না রাশিয়া। এই জায়গায় টেকনিক্যালি একটু আটকা আছে, কিন্তু তুরস্ক যে আশায় এই কাজ করতে যাচ্ছে, F-35 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে S-400 অন্য কারোর কাছে দিয়ে, আমার ব্যক্তিগত মতামত বা আমার ধারণা যে তুরস্ক হয়তো সেই সুবিধাটা পাবে না, হয়তো একুল দুকুলি হারাতে যাচ্ছে। রাশিয়ার সাথে তুরস্কের কিন্তু অনেক বাণিজ্য আছে। তুরস্কের ভেতর দিয়ে রাশিয়ার যে তুর্ক পাইপলাইন আছে, এই তুর্ক পাইপলাইনের ভিতর দিয়ে ইউরোপের দেশগুলোতে গ্যাস সাপ্লাই দেয় রাশিয়া, তুরস্কের ভিতর দিয়েই লাইন। তার মানে তুরস্ক কিন্তু রাশিয়ার একটা বড় পার্টনার। এছাড়া কৃষ্ণ সাগরের ম্যাপ যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে কৃষ্ণ সাগরের একেবারে পুরো দক্ষিণ পাড় জুড়ে একা তুরস্ক, আর পশ্চিম দিক থেকে বুলগেরিয়া, রোমানিয়া, ওপাশে ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, এই সমস্ত দেশ। তো তুরস্কের অবস্থানটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আবার এই যে বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন যদিও নেটো জোটের সদস্য না, এই যে এই সমস্ত দেশ এরা কিন্তু নেটো জোটের সদস্য, আর তুরস্ক তো আছেই। তার মানে রাশিয়াকে যদি বের হতে হয় বা রাশিয়াকে যদি চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে রাখতে হয়, তাহলে এই তুরস্ক, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন তো যুদ্ধ করছে, এই সমস্ত দেশ কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে অনেক হিসাব কিতাব করে রাশিয়াকে তুরস্কের সাথে সম্পর্কটা মেনটেন করতে হয়। এই এক বসফরাস প্রণালী, এই প্রণালী রাশিয়ার মতো একটা শক্তির ব্যাপারে তুরস্ককে আপার হ্যান্ডে রেখেছে। এই কারণে মানে এইরকম অনেক কিছু মাথায় রেখে ইরান কিন্তু হরমুজ প্রণালীর কন্ট্রোলটা রাখতে চায়। তা যেভাবে হোক কষ্ট করে হলেও, তারা তো বলেছে যে যুদ্ধ করে হলেও হরমুজ প্রণালীর কন্ট্রোল রাখবো। যাই হোক, আমি তুরস্ক, রাশিয়া এবং আমেরিকা, ইসরায়েল প্রসঙ্গে ছিলাম। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বনাম F-35 যুদ্ধ বিমানের ব্যাপারে আলোচনা চলছিল। তুরস্ক যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের কাছে S-400 বিক্রি করে, তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে এবং এর প্রভাবটা কোন দিকে যাবে? এখানে তুরস্ক কি এইরকম ভাবছে কিনা যে কাতারের কাছে তারা হস্তান্তর করবে বা বিক্রি করবে? যাই হোক, কাতার যেহেতু তার বিশ্বস্ত দেশ, যদি F-35 আমেরিকা না দেয় তাহলে কাতারের কাছ থেকে আবার S-400 নিয়ে নেবে। ব্যাপারটা কি এইরকম? যদি হয় তাহলে তো মন্দের ভালো একটা প্ল্যান, আর যদি তা না হয়, টোটালি বিক্রি করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং অস্ত্র, এ সমস্ত অনেক কিছুতে নতুন একটা সমীকরণ তৈরি হবে। আমরা এই মুহূর্তে গত কয়েকদিন ধরে যে আলাপ করছিলাম, ইরান, পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, এরা মিলে যে একটা সামরিক জোট, আঞ্চলিক সামরিক জোট গড়ে তুলবে এবং অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি উঁচু হবে, বেশি নিবিড় হবে। তুরস্ক যদি আমেরিকার কাছ থেকে F-35 নেয় তাহলে সেই জোটের সম্ভাবনা কিন্তু অনেকটা পিছনে চলে যায়, আবার পিছিয়ে যায়। কারণ আমেরিকার সাথে তুরস্ক এরকম দহরম মহরম করবে, আবার ইরানের সাথে জোট করবে, সামরিক জোট, আমেরিকা এটা করতে দেবে বলে মনে হয় না। আবার ইরানও সেটা ভালোভাবে দেখবে, তাও মনে হয় না। অথচ তুরস্কর প্ল্যানটাই হচ্ছে সে রাশিয়ার সাথেও সম্পর্ক রাখবে, ইরানের সাথেও সম্পর্ক রাখবে, আমেরিকার সাথেও সম্পর্ক রাখবে, আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করা সম্পর্ক রাখতে চায়। সব জায়গায় যদি তিনি বা তারা তাদের পদচারণা রাখতে চায় তাহলে হয়তো কোনোটাই হবে না। আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভারতের মতো হবে। ভারত রাশিয়ার সাথেও আছে, আমেরিকার সাথেও আছে, ইসরায়েলের সাথেও আছে, ইরানের সাথেও আছে। তুরস্কের সেই একই অবস্থা, যার কারণে কোনো একটা জায়গায় যে শক্ত অবস্থান হবে আমার কাছে মনে হচ্ছে তা হবে না। তাতে নিকট ভবিষ্যতে হয়তো সে সংকটেই পড়বে।
দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। আমরা দেখার অপেক্ষায় থাকি। তবে আলোচনা শেষ করার আগে আবারও সেই একই প্রশ্ন তুলব। এই যে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, F-35 যুদ্ধ বিমান, ইসরায়েল, আমেরিকা, তুরস্ক, নেটো জোট, ইরান, মধ্যপ্রাচ্য, রাশিয়া, অনেক সমীকরণ। এই সমীকরণে তুরস্ক কি ইসরায়েলের চাপের মুখে হেরে যাচ্ছে কিনা, তুরস্ক কি আমেরিকার দেয়া টোপ বা ফাঁদে পড়ে সবই হারাতে বসেছে কিনা, সেই প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করছি। সুপ্রিয় দর্শক, যাবার আগে আপনাদের কাছে আমি একই প্রশ্ন রাখি, আপনাদের কাছে কি মনে হচ্ছে, তুরস্ক কি আসলে সব হারাতে বসেছে কিনা? অর্থাৎ S-400 বিক্রি করে দিল, আবার F-35 যুদ্ধ বিমানও পেল না, মাঝখান দিয়ে একুল ওকুল দুকুলই গেল। ব্যাপারটা কি এমন হতে যাচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।